মুসলিম বোর্ডের পক্ষ থেকে ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটের আজকের বার্ষিক কনভেনশনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, শ্রোতাবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে মুসলিম বোর্ডের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত উপস্থাপন শুরু করছি আর কি। আমি আসবার পূর্বে সঞ্চালকের নিকট থেকে শুনছিলাম যে বিষয়টি আমি নিজেও সমস্ত ক্ষেত্রে নিজেকে প্রশ্ন করি, আমরা কতজন ভাই বোন? জবাবে আমি নিজে প্রতিধ্বনিত করি, আমরা 200 কোটি ভাই বোন। কেননা আমার পরিবারের জন্য, আমার বাবার জন্য, আমার ছোট ভাইয়ের জন্য, আমার ভাগ্নির জন্য আমার যে দরদ, সেই দরদ আজকের সুদানের শিশুটির জন্য আমার আছে কিনা, আজকের গাজার শিশুর জন্য আমার আছে কিনা, এটি থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। সেজাই কারাকোচের যে কথাটি সঞ্চালক মহোদয় উল্লেখ করছিলেন, সেই কথাটির পরতে পরতে ওয়াহদাতের যে চেতনা, উম্মাহ কেন্দ্রিকতার যে চেতনা, মূলত সেই উম্মাহ কেন্দ্রিকতাকেই উপজীব্য করে মুসলিম বোর্ড গত 6 বছরের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে নিরবচ্ছিন্নভাবে। আমি আপনাদের মাঝে মুসলিম বোর্ডের কিছু কার্যক্রম তুলে ধরতে চাই। যদিও আমাদের মুসলিম বোর্ডের যে কার্যক্রম, সেই কার্যক্রমটা বিগত 6 বছরে ধীরে ধীরে হয়েছে, ধীরে ধীরে চলেছে। আমাদের সামগ্রিক যে প্রতিবন্ধকতার কারণে সেই প্রতিবন্ধকতারও কিছু গল্প আপনাদেরকে শোনাবার চেষ্টা করবো আজকে। মুসলিম বোর্ড যখন শুরু হলো, ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে যখন আমরা এই প্রজেক্টটিকে নিয়ে আগাতে শুরু করলাম, ঠিক সেই একটা প্রেক্ষাপট ছিল যে সময়টাতে আমরা চিন্তা করছিলাম এই ওয়াহদাতের চেতনা আসলে কিভাবে আমাদের অঞ্চলে পুনর্জীবিত করতে পারি। আমি সাংবাদিকতার শিক্ষার্থী, আমি ছাড়াও আপনারা নিশ্চয়ই জানবেন যে মিডিয়া পলিসি মেকিং এর একটা কিছু পরিভাষা থাকে, যেগুলোকে কেন্দ্র করে মিডিয়া আসলে কোন বিষয়টাকে কিভাবে উপস্থাপন করবে। গাজার শিশুদেরকে 7 অক্টোবরের পূর্ববর্তী সময়ে যেভাবে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়া হতো, আজকে কিন্তু মিডিয়ার পলিসি চেঞ্জ হয়েছে। আমি আমার প্রেজেন্টেশনটি শুরু করবার পূর্বেই আমি আসলে স্লাইড কেন্দ্রিক আসলে কথা হয়তো বা সেভাবে কমই বলবো, আমি কিছুক্ষণ 5 মিনিট গল্প করবো আর কি। আমাদের কার্যক্রম যখন শুরু হলো, সেই সময়টাতে আমরা কিছু পরিভাষাগত বিষয়ে হাত দিলাম। যেমন যারা সংগ্রামী আছেন, সেই রাশিয়া থেকে শুরু করে আলিয়া ইজাতবেগোভিচের কথা আমরা স্মরণ করলাম। গাজা আছে, সুদানের যে পরিস্থিতি, ক্রাইসিস জোনগুলোকে কেন্দ্র করে, আমাদের অঞ্চলের গাজা আরাকানকে কেন্দ্র করে আমরা কাজ শুরু করলাম। সে সময় আমরা উপলব্ধি করলাম এই অঞ্চলগুলোকে কেন্দ্র করে বাংলা ভাষায় বিশেষ কোনো মিডিয়ার কভারেজ নেই, বিশেষ কোনো কাজ নেই। সুতরাং উস্তাদ তার বক্তব্যে যেটা বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব আমাদেরকে দেবার ব্যাপারে বলেছেন, সেই আয়াতকে আমরা উপজীব্য করলাম। আমরা চিন্তা করলাম আমরা নিশ্চয়ই সেই দায়িত্ব যথাযথভাবে গ্রহণ করবার জন্য উপযুক্ত, আমাদের হাতে যেটাই থাকুক না কেন। সেই পরিস্থিতি থেকেই আসলে আমাদের অল্প পরিসরে মুসলিম বোর্ডের যাত্রা শুরু, যেখানে আমরা একটি নির্দিষ্ট স্লোগানকে উপজীব্য করেছি, সর্বাগ্রে উম্মাহ, অর্থাৎ ওয়াহদাতের যে চেতনা, সেটাকে যেন আমরা লালন করতে পারি। আজকের এই উপস্থাপনার মধ্যে আমি দেখাবার চেষ্টা করব মুসলিম বোর্ডের আসলে পরিচিতি, আর বিশেষত গত 1 বছরে আমাদের সীমাবদ্ধতার আলোকে যে কার্যক্রমগুলো আমরা করার চেষ্টা করেছি সেগুলো, বিশেষ করে আমরা কিছু গণহত্যা প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা করেছি, এমন কিছু দিবস পালন করবার চেষ্টা করেছি, বাংলা ভাষায় আনবার চেষ্টা করেছি, যেগুলো গতানুগতিকভাবে বা মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা খুব একটা বেশি পাইনি, বা যেখান থেকে আমরা হতাশ হয়েছি। এছাড়াও কিছু নান্দনিক বিষয় নিয়ে আমরা কাজ করবার চেষ্টা করব, কথা বলবার চেষ্টা করব, এবং অন্যান্য বিষয় নিয়ে। তো আমাদের যে উদ্দেশ্য, সেটিকে যদি আমি এক কথায় বলি, সর্বাগ্রে উম্মাহ, এই স্লোগানকে সামনে রেখে উম্মার সর্বশেষ হাল হাকিকত সবার সামনে নিয়ে আসার মাধ্যমে আদালত, আখলাক এবং একটি জুলুমহীন পৃথিবীর স্বপ্ন দেখে মুসলিম বোর্ড। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। বিগত সময়ে আমাদের যে কার্যক্রমের ধারাবাহিকতা, অর্থাৎ আমরা 3টি মাধ্যমে আসলে আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারছি। আসলে করতে পারছি এই কথাটি কেন বললাম, সেটার বিশ্লেষণ আমি দেবার চেষ্টা করবো। আমরা আপাতত টেলিগ্রামে ছোট পরিসরে কাজ করছি, আমাদের একটি ফেসবুক পেজ আছে, সেখানে আমরা আমাদের সীমাবদ্ধতার আলোকে কাজ করছি, এবং আমাদের একটা ওয়েবসাইট আছে। আমি 3টা সম্পর্কেই এক লাইন করে বলি। আমাদের ওয়েবসাইটটাতে আমরা, আপনারা যদি প্রবেশ করেন, সেখানে দেখতে পারবেন যে www.muslimboardbd.com এই অ্যাড্রেসে আপনারা ঢুকতে পারবেন। সেখানে আমরা এমন কিছু বিষয় আসলে উপস্থাপন করার চেষ্টা করি
যে বিষয়গুলো সত্যিকার অর্থেই ওয়াহদাতের চেতনাকে উপজীব্য করে আমরা কাজ করি, সেটার একটা প্রতিফলন আপনারা দেখতে পারবেন। আমরা এখান থেকে কোনো রেভিনিউ জেনারেট হচ্ছে না, এখন পর্যন্ত সেই সক্ষমতা নেই, কিন্তু এতটা সত্ত্বেও গত 6 বছর ধরে নিরবচ্ছিন্নভাবে আমরা এই কার্যক্রমটাকে ধারাবাহিকভাবে বাংলা ভাষায় উপস্থাপন করবার চেষ্টা করে যাচ্ছি। টেলিগ্রাম যে চ্যানেলটা, সেই চ্যানেলটারও একটা আমাদের গল্প আছে, যেখানে আমরা প্রত্যেক দিন, হতে পারে আমাদের বিশেষ কোনো রিচ নেই, আমাদের বিশেষ কোনো পাবলিক ইন্টারেস্ট নেই, কিন্তু আমরা আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে সেই কার্যক্রমটাকে আসলে আমরা ধারাবাহিক রাখার চেষ্টা করছি। ভিয়েতনাম যুদ্ধের সময়কার একটা ঘটনা আছে না, ওয়াশিংটন ডিসির সামনে বা হচ্ছে একজন মহিলা ভিয়েতনাম যুদ্ধকে জন্য প্রত্যেক দিন সন্ধ্যায় একটা মোমবাতি নিয়ে দাঁড়িয়ে থাকতো, তাই না? পরবর্তীতে মিডিয়াতে তাকে জিজ্ঞেস করা হলো যে এই যুদ্ধ বন্ধ করবার জন্য আপনি কেন একা একটা মোমবাতি নিয়ে প্রত্যেক দিন সন্ধ্যায় দাঁড়ান? তখন তিনি মিডিয়াতে যে কথাটি বলেছিলেন সেটি হচ্ছে, হয়তো গোটা সিস্টেমটা এই যুদ্ধ পরিচালনা করছে, গোটা সিস্টেমটা, এই আগ্রাসী শাসকরা হয়তো গোটা সিস্টেমকে পরিবর্তন করছে, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে যাতে সিস্টেম আমাকে কন্ট্রোল না করতে পারে, আমাকে পরিবর্তন না করতে পারে। সুতরাং একজনও যদি থাকে, সেই একজনও যেন কাজ করে যায়, সেখান থেকে যেন বাটারফ্লাই ইফেক্ট হিসেবে পরবর্তীতে তো আমরা সেই ঘটনা জানি, পরবর্তীতে অসংখ্য মানুষ ভিয়েতনাম যুদ্ধ বন্ধের জন্য তার সাথে একত্রতা পোষণ করেছিল এবং যুদ্ধ আলটিমেটলি বন্ধ হয়েছিল। সেরকমই একটা প্রয়াস কিন্তু আসলে আমরা মুসলিম পোর্টের মাধ্যমে গত 6 বছর ধরে পরিচালনা করার চেষ্টা করছি। আমাদের কোনো মানি জেনারেট হচ্ছে না, আমাদের লোকবল সংকট, একটা মিডিয়া আসলে চলবার জন্য যে পরিমাণ রসদ প্রয়োজন সেই পরিমাণ রসদ আমাদের নেই, কিন্তু গত 6 বছরে একটি সিঙ্গেল দিনও নেই যে দিনে আমরা আমাদের দায়িত্ব থেকে অবসরে ছিলাম। প্রত্যেক দিন আমরা আমাদের দায়িত্ব পরিচালনা করে চলেছি। এবার ছোট্ট একটা স্টোরি শেয়ার করব, সেটা হচ্ছে আমরা আমাদের দায়িত্ব পরিচালনা করবার ক্ষেত্রে বারবার আসলে আশাহত হয়েছি। যেমন আমরা আমাদের কার্যক্রম একটা পর্যায়ে নিয়ে আসবার চেষ্টা করেছি, মেইন স্ট্রিম মিডিয়া পর্যন্ত বা মানুষের যে আগ্রহ, পাবলিক ইন্টারেস্ট, মুসলিম উম্মাহ সম্পর্কে মানুষের যে জানবার অধিকার, সেই অধিকারকে তুলে ধরবার চেষ্টা করেছি। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এই যে ফেসবুক পেজটি এখন যেটি আছে, সেটিও কিন্তু আমাদের মোটামুটি 5ম পেজ। এর আগের যে পেজগুলো, অসংখ্য পেজ আমরা সাইবার অ্যাটাকের সম্মুখীন হয়েছি। অর্থাৎ আমি বোঝাবার চেষ্টা করলাম যে আমাদের আসলে মানে পরিপূর্ণ রসদ যেটা, সেটা নেই। এরপরও আমরা গত 6 বছর ধরে আমাদের ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আমরা গত 1 বছরে যে বিষয়গুলোকে উপজীব্য করে কাজ করেছি, বিশেষভাবে আমরা গাজার উপর নতুনভাবে কাজ করবার চেষ্টা করেছি। গাজার যে বিষয়গুলো মানুষের আসলে না জানা, ইভেন যখন হচ্ছে ইসরায়েলের সঙ্গে গাজার যুদ্ধটা শুরু হলো, সেই সময়টাতেও তো মেইন স্ট্রিম মিডিয়াগুলো একটা ভারসাম্যপূর্ণ অবস্থান থেকে তাদের নিউজগুলো করছিল। সেটা বিভিন্ন কারণেই হতে পারে, কিন্তু এই যে মিডিয়া ন্যারেটিভ, সেগুলো পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি, আমরা দাবি করতে পারি বাটারফ্লাই ইফেক্টের আলোকে আমাদেরও একটা বড় অবদান আছে। বিকজ গাজাকে আমরা সবসময় অবরুদ্ধ গাজা বলতাম, যে সময়টাতে কোনো মিডিয়া বলতো না। গাজার যে শিশুরা, তাদেরকে আমরা সবসময় মুজাহিদের সন্তান হিসেবে তুলে ধরতাম। আমরা বলতাম গাজার মায়েরা 3 বার তাদের সন্তানকে জন্মগ্রহণ করায়, একবার যখন পৃথিবীতে নিয়ে আসে, একবার যখন যুদ্ধে পাঠায়, এবং একবার যখন কবর দেয়। এই ডায়লগগুলো কিন্তু আজকে প্রতিষ্ঠিত, অনেকেই জানেন। সুতরাং এই বিষয়গুলো আমরাই কিন্তু অনুবাদ করে নিয়ে আসবার চেষ্টা করেছি এবং পরিচিত করাবার চেষ্টা করেছি। সুদানের যে দুর্ভিক্ষ চলছে, আজকের সুদানের যে অবস্থান, সেই অবস্থানকেও কিন্তু আমাদের উম্মার সেই যে ওয়াহদাতের চেতনা, সেই ওয়াহদাতের চেতনার আলোকে পূর্ণভাবে গাজার মতো অধিকার দিয়ে জানবার আমরা অধিকার রাখি, সেটা সম্পর্কে আমরা সীমাবদ্ধতার আলোকে কিছু কাজ করবার চেষ্টা করেছি। আমরা বলছি এইখান থেকে 5000 কিলোমিটার দূরের গাজা যেমন মুসলিম উম্মাহ গাজা, আমাদের নিকটস্থ আরাকানও আমাদের গাজা। আমরা এই ডায়ালগগুলো এস্টাবলিশ করার চেষ্টা করেছি যে আমাদের যে নিকটস্থ গাজা, সেই গাজার প্রতি আমাদের যে প্রতিবেদন সমূহ, আমরা একটা ভারসাম্যপূর্ণ প্রতিবেদনও আনবার চেষ্টা করেছিলাম, সেগুলো আমরা দেখাবো। এবার আসি দিবস পালনের ক্ষেত্রে, যে দিবসগুলো আসলে মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে মানুষ হিসেবে, বাংলা ভাষাভাষী মানুষ হিসেবে আমরা যেগুলো পরিপূর্ণভাবে হয়তো বা জানি না বা জানতে পারি না, সেখান থেকেও কিন্তু আমরা হচ্ছে উপস্থাপন করার চেষ্টা করেছি। যেমন মালাজ গিরথ বিজয়, যেটা
তারপরে হচ্ছে কুদস দিবস কবে, এই যে কিছুদিন পূর্বে বাংলাদেশে হচ্ছে মার্চ ফর গাজা হলো, তাই না? যে এই কালচারগুলো কিন্তু আমরা বলছি না পুরোপুরি ক্রেডিট, খুবই ক্ষমা করবেন আমাদের, সেটা একদমই বলছি না, কিন্তু বাটারফ্লাই ইফেক্ট যদি সত্য হয়ে থাকে তাহলে এখানে আমাদের অবদান অবশ্যই আছে, এটা আমরা অবশ্যই দাবি করব। পাশাপাশি নাকবা দিবস হিসেবে, নাকবা দিবস থেকে শুরু করে বদর দিবস থেকে শুরু করে আমরা দেখছেন, অর্থাৎ একজন বিশ্ব নাগরিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য যে সকল বিষয়গুলো আমাদের রসদ হিসেবে কাজ করতে পারে আমরা কিন্তু সেগুলো আইডেন্টিফাই করে কাজ করে যাওয়ার একটা চেষ্টা করেছি। আমরা এখানে কিছু নান্দনিক বিষয়ে বলে নিয়েও কাজ করার চেষ্টা করেছি, আপনারা দেখতে পাচ্ছেন বা আপনারা আমাদের সাইটগুলোতে গেলে দেখবেন। এরপরে আমি বিশেষভাবে যেটা উল্লেখ করতে চাই, আমরা বেশ কিছু ম্যাগাজিন আকারের কিছু রিপোর্ট আসলে প্রকাশ করার চেষ্টা করেছি আমাদের সীমাবদ্ধতার আলোকেও। সেখান থেকে এখানে যেটা দেখা যাচ্ছে অপারেশন আল আকসা তুফান সম্পর্কিত যে রিপোর্টটা, এইটার পেছনে একটা গল্প আছে আর কি। যখন হচ্ছে 2023 সালে 7 অক্টোবর অপারেশন আল আকসা তুফান সংগঠিত হলো, হামাস যখন আক্রমণ করলেন, সেই সময়টাতে বাংলাদেশের মিডিয়াগুলো হামাসকে কিন্তু কি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ইসরায়েলকে আক্রমণ করেছে এভাবে প্রতিফলন করছিল। এমন একটি সময় আসলে আমরা হামাসের এই পুরো আক্রমণ করার প্রেক্ষাপট এবং কেন করলো সেটার পিছনের যে গল্পগুলো, সেগুলো কিন্তু এই রিপোর্টে আমরা আনবার চেষ্টা করেছি। সেম থিং গোস টু ভারতের যে ওয়াকফ বিল, সে ওয়াকফ বিল সম্পর্কে আমরা ওয়াকিবহাল ছিলাম না, অন্তত আমাদের পার্শ্ববর্তী যারা, তাদেরকে আমরা এই প্রতিবেদন প্রকাশ করার মাধ্যমে জানাবার চেষ্টা করেছি। আফগানিস্তানের সময়টাতেও আমরা এই চেষ্টাটাই করেছিলাম। তো এর পরে আসলে এর বাইরে আমরা নান্দনিক বিষয়াদি ছাড়াও প্রত্যেক দিন বিশেষ বিশেষ মুসলিম ব্যক্তিত্বদেরকে নিয়ে আমরা কাজ করবার চেষ্টা করে যাচ্ছি। তো এইটাই ছিল আসলে মুসলিম ভোটের সামগ্রিক কার্যক্রমের একটা ওভারভিউ। আমরা আশা করছি বাংলা ভাষী মানুষদের জন্য যেন একটা আন্তর্জাতিক বা বিশ্ব নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব, মুসলিম উম্মার প্রতি আমাদের যে ওয়াহদাতের ওয়াদা এবং সর্বাগ্রে উম্মাহ এই চেতনাকে লালন করবার যে প্রতিজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দিয়েছিলাম, সেই প্রতিজ্ঞাকে যেন আমরা বাস্তবে রূপদান করতে পারি, বাংলা ভাষী মানুষের জন্য যেন আমরা সেই রকম একটা উন্মুক্ত প্ল্যাটফর্মকে প্রতিষ্ঠা করতে পারি। তো মুসলিম ভোটের জন্য সকলেই দোয়া করবেন, সকলেই সামগ্রিকভাবে আমাদের জন্য সহায়তা করবেন, পরামর্শ দিবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।